এই প্যাসেজে দেখ, এই রিডিং আনসিন প্যাসেজের আজকে প্রথম যে ক্লাসটা করব, সেই প্রথম ক্লাসটা একটু একটু টাইম লাগবে। পরের গুলো দেখবি আস্তে আস্তে একদিনে 3টে 4টে হয়ে যাবে। দেখ কি কোশ্চেন থাকে তোমার, এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, তারপরে কি থাকে ট্রু ফলস, আর তারপরে এখানে কি আছে কোশ্চেন আছে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, তার উত্তর তোমাদের করতে হবে। তো দেখো আমরা পড়া শিখি। হ্যাঁ, কম্প্রিহেনশনে আমরা পড়া শিখবো। কম্প্রিহেনশন মানে কি? বোধগম্যতা, বোঝা। স্বামী বিবেকানন্দ একজনের নাম, বুঝতে পেরেছো? কমা দিয়ে দেখো লেখা আছে দ্য গ্রেট সোল, তার মানে যেই স্বামী বিবেকানন্দ সেই হলেন গ্রেট সোল। এটুকু বোঝা গেল? তাহলে মানে বুঝতে পারছো না? তাহলে যেই হচ্ছে স্বামী বিবেকানন্দ সেই হচ্ছে দ্য গ্রেট সোল। স্বামী বিবেকানন্দ একজনের নাম আমরা জানি, তিনি হচ্ছেন দ্য গ্রেট সোল। গ্রেট মানে মহান, সোল মানে আত্মা। মহান আত্মা বলে মহান মানুষকে বোঝানো হয়েছে, তিনি একজন মহান মানুষ। ঠিক আছে। লাভড, দেখো এইটা হচ্ছে V2। লাভড মানে কি করতেন? ভালোবাসতেন। লাভ মানে ভালোবাসা, লাভড ভালোবাসতেন। অ্যান্ড রেভার্ড, আর একটা ভার্বকে যুক্ত করে দেওয়া হয়েছে দেখো লাভের সঙ্গে, অ্যান্ড রেভার্ড। এখানে রেভার্ড মানে কি করা, এখানে প্যাসিভ ভয়েসে আছে দেখো, এখানে প্যাসিভ ভয়েসে আছে দেখো লাভড মানে তাকে ভালোবাসা হতো, কমা দিয়ে, ওয়াজটা নাই এখানে। ভালো করে দেখো, এই সেন্টেন্সটাকে বুঝতে হবে কিন্তু খুব ভালো করে দেখো, সেই জন্য পুরো সেন্টেন্স না পড়লে তুমি বুঝতে পারবে না। লাভড অ্যান্ড রেভার্ড ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। এবার ওয়াজ ভার্ব, দেখো এইটা হচ্ছে ভার্ব। তাহলে এগুলো কি? এগুলো প্যাসিভ ভয়েসে আছে। এখানে ওয়াজটা উজ্জ্ব আছে। স্বামী বিবেকানন্দ দ্য গ্রেট সোল ওয়াজ লাভড মানে স্বামী বিবেকানন্দ এবং মহান আত্মাকে ভালোবাসা হতো। অ্যান্ড রেভার্ড এবং সম্মান করা হতো প্যাসিভ ভয়েসে ইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট। ইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট মানে কি? পূর্বে, প্রাচ্যে এবং পাশ্চাত্যে। প্রাচ্য মানে আমাদের দেশ ভারতবর্ষ, এশিয়া মহাদেশ, প্রাচ্য একে বলা হয়, প্রাচ্য বলা হয়। আর পাশ্চাত্য মানে কি? ওয়েস্টার্ন কান্ট্রি, আমেরিকা, ইংল্যান্ড, এগুলো হচ্ছে পাশ্চাত্যের কান্ট্রি। তাহলে ইস্ট এবং ওয়েস্ট মিলে হচ্ছে গোটা পৃথিবী। তাহলে গোটা পৃথিবী জুড়ে ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিলে স্বামী বিবেকানন্দ দ্য গ্রেট সোল একে লাভ, এখানে সে ভালোবাসতো না, তাকে ভালোবাসা হতো। এখানে ওয়াজ উজ্জ্ব আছে, ওয়াজটা উজ্জ্ব আছে, ওয়াজ লাভড তাকে ভালোবাসা হতো, অ্যান্ড রেভার্ড সম্মান করা হতো, ইন দ্য ইস্ট, ইস্ট মানে পূর্বে, মানে প্রাচ্যে যাকে বলা হয়, অ্যান্ড দ্য ওয়েস্ট এবং পাশ্চাত্যে। এবার তিনি জন্মগ্রহণ করেছিলেন, ওয়াজ বর্ন। বোঝা গেল? আই ওয়াজ বর্ন মানে আমি জন্মগ্রহণ করেছিলাম। এখানে বিবেকানন্দ ওয়াজ বর্ন, বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। তাহলে সেন্টেন্সটাকে বোঝো, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন বলেই ছেড়ে দিতে পারতো, কিন্তু মিডিলে কিছু কথা ঢুকিয়ে দিয়েছে। কি? দ্য গ্রেট সোল একটা ঢুকিয়েছে, যে মহান মানুষ, লাভড অ্যান্ড রেভার্ড তাকে ভালোবাসা হতো এবং সম্মান জানানো হতো, ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট পূর্বে এবং পশ্চিমে। ইস্ট মানে পূর্বে আর ওয়েস্ট মানে পশ্চিমে, আর ইস্ট আর ওয়েস্ট মিলেই হলো গোটা পৃথিবী। বোঝা গেল? এবার দেখো ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন। এবার জন্মগ্রহণ করবেন যদি কোনো বার হয় তাহলে কি হয়? তার আগে অন বসে। দেখো এখানে লক্ষ্য করো, তার আগে কি বসছে? অন বসছে। অন মন্ডে, যে কোনো ডে হলে তার আগে অন বসবে। বোঝা গেছে? তাহলে অন মন্ডে মানে সোমবার জন্মগ্রহণ করেছিলেন, জানুয়ারি 12, জানুয়ারি মাসের 12 তারিখে, কমা দিয়ে লেখা আছে দেখো। তারপরে 1863, 1863 সালে। পুরো সেন্টেন্সটা বুঝতে পেরেছো? তারপরে দেখো ইট ওয়াজ দ্য ডে, এটা ছিল দিন। কোন দিন? কোন দিন? সে 12ই কি? জানুয়ারি, 12ই জানুয়ারি 1963 সাল, এই দিনটার কথা বলা হচ্ছে। সরি, 1863 সাল। এই সালে ইট ওয়াজ দ্য ডে, এটা ছিল সেই দিন, হোয়েন স্পেশাল ওয়ার্শিপ, স্পেশাল মানে কি? বিশেষ, ওয়ার্শিপ মানে পূজা। পূজা বলতে এখানে তুমি বলতে পারো কাউকে সম্মান জানানো, ওয়ার্শিপ মানে পূজা। ইজ অফার্ড, এখানে কিন্তু পূজা অর্থে বসেছে, ইজ অফার্ড, এটা প্যাসিভ ভয়েসে আছে দেখো। এটা কি বলছে? হোয়েন স্পেশাল ওয়ার্শিপ ইজ অফার্ড, এই দিনটাতে স্পেশাল ওয়ার্শিপ বিশেষ পূজা অফার করা হয়। কোনো কিছু অফার করা বলে দেওয়া হয়, অফার করা হয় কাকে দেওয়া হয়? তখন টু দা গঙ্গা। গঙ্গা জানো? গঙ্গা নদীর নাম। সেই গঙ্গা নদীকে পুজো করা হয়, গঙ্গা নদীতে কিছু উৎসর্গ করা হয়। কার দ্বারা? প্যাসিভ ভয়েস। কার দ্বারা? বাই মিলিয়নস অফ ডিভোটিস। মিলিয়নস মানে কি? মিলিয়নস, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, আর মিলিয়নস মানে লক্ষ লক্ষ। ডিভোটি মানে কি? ডিভোটি মানে হলো যারা পুজো করে তাদেরকে বলা হয় ডিভোটি, যারা প্রার্থনা করে তাদেরকে বলা হয় ডিভোটি।
তুমি যদি কোনো কিছুর উপাসক হও তো তুমি তার ডিভোটি। কেউ শিবের উপাসক হিন্দু ধর্মে, তো সে শিবের ডিভোটি। কেউ সরস্বতীর উপাসক, সে সরস্বতীর ডিভোটি, সেই রকম। বা কেউ ধরো মুসলিম ধর্মে আল্লাহর উপাসক বা আল্লাহকে তোমরা মানো, তা তোমরা হচ্ছে আল্লাহর ডিভোটি। বুঝতে পারছো? তা ডিভোটি কারা হয়? যারা ধরো যে ঈশ্বরকে বিশ্বাস করে তাকে পূজা করে, সে হচ্ছে ডিভোটি। ডিভোটিদের দ্বারা, লক্ষ লক্ষ ডিভোটিদের দ্বারা গঙ্গাকে অফার করা হয় স্পেশাল ওয়ার্শিপ। কোন দিন? ওই 12ই জানুয়ারি। হিজ মাদার, তার মা দিয়ে দেখো কমা দেওয়া আছে এখানে, আবার কমা দেওয়া আছে, মানে তার মাই যে, তার নামে হচ্ছে কি ভুবনেশ্বরী দেবী। দেখো তার নাম হচ্ছে ভুবনেশ্বরী দেবী। তাহলে নামটা কি? ভুবনেশ্বরী দেবী। আগেকার দিনে লক্ষ্য করবে টাইটেল গুলো দেবী দিয়ে হতো, ভুবনেশ্বরী দেবী এরকম ধরনের টাইটেল দেওয়া হতো। দেখো এবার দেখো নেমড হিম, তার নাম দিয়েছিল। নেমড, দেখো নেম মানে এখানে নাম নয়, নেমটা ভার্ব অর্থে বসেছে। নেম মানে নাম দেওয়া, নেম মানে নাম দেওয়া, সেখান থেকে নেমড V2 হয়ে গেছে। নাম দিয়েছিলেন হিম, তার কি নাম দিয়েছিলেন? বীরেশ্বরা, মানে বীরেশ্বর। তাহলে তার মা ভুবনেশ্বরী দেবী, তার নাম কি দিয়েছিলেন? বীরেশ্বর। বোঝা গেল? তারপরে দেখো দা ফ্যামিলি, পরিবার। হাউএভার, যাই হোক, গেভ মানেও দিয়েছিলেন, গিভের পাস্ট টেন্স। কি দিয়েছিলেন? হিম, তাকে। কি দিয়েছিলেন? দা নেম, নাম অফ নরেন্দ্রনাথ দত্ত। তাহলে তোমরা জানো সবাই যে স্বামী বিবেকানন্দের পারিবারিক, মানে পরিবার থেকে তার নাম দেওয়া হয়েছিল নরেন্দ্রনাথ দত্ত, এবং তার যে অফিসিয়াল নেম সেটাও ছিল নরেন্দ্রনাথ দত্ত। তারপরে দেখো কলিং হিম, তাকে ডাকা হতো ফর শর্ট মানে হচ্ছে সংক্ষেপে। তাহলে নরেন্দ্রনাথ দত্তকে সংক্ষেপে ডাকা হতো নরেন্দ্র বলে। কি বলে বলো? নরেন্দ্র বলে। অর মোর এন, দেখো ডিয়ার আছে কথাটা, দেখো এটা লক্ষ্য করো। তাহলে সংক্ষেপে নরেন্দ্র বলে ডাকা হতো, আর মোর এনডিয়ারিংলি, ডিয়ার মানে প্রিয়, এনডিয়ারিংলি মানে আরো প্রিয় ভাবে ডাকা হতো। কিভাবে? নরেন বলে। ফ্যামিলি, দেখো দত্ত ফ্যামিলি অফ ক্যালকাটা, কলকাতার এই দত্ত ফ্যামিলি, ইনটু হুইচ, যার মধ্যে, দেখো খুব ভালো করে বোঝো, দা দত্ত ফ্যামিলি অফ ক্যালকাটা, কলকাতার দত্ত ফ্যামিলি, ইনটু হুইচ, যার মধ্যে নরেন্দ্রনাথ হ্যাড বিন বর্ন। দেখো আগে হয়েছিল ঘটনাটা, নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। ওয়াজ ওয়েল নোন, খুব পরিচিত ছিল। ফর ইটস, এটার অ্যাফ্লুয়েন্স মানে প্রাচুর্যের জন্য, প্রচুর সম্পত্তির জন্য। ফিলান্থ্রপি, লোকের ভালো করার জন্য। ফিলান্থ্রপি হচ্ছে যারা লোকের ভালো করে, ফিলান্থ্রপির জন্য। স্কলারশিপ মানে স্কলার কারা হয়? যারা পণ্ডিত ব্যক্তি, মানে ওই পরিবারের সবাই পণ্ডিত ছিল। স্কলারশিপের জন্য। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, স্বাধীন সত্তার জন্য, স্বাধীন চেতনার জন্য। দেখো এই সেন্টেন্সটাকে বোঝো। দেখো দ্য দত্ত ফ্যামিলি অফ ক্যালকাটা, এটা সাবজেক্ট, বোঝা গেল? দ্য দত্ত ফ্যামিলি অফ ক্যালকাটা, কলকাতার দত্ত পরিবার, এটা সাবজেক্ট। আর দেখো এইখানে ভার্ব আছে ওয়াজ থেকে। ওয়াজ ওয়েল নোন ফর ইটস অ্যাফ্লুয়েন্স, ফিলান্থ্রপি, স্কলারশিপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট। বলো এরকম মানে কি? দ্য দত্ত ফ্যামিলি অফ কলকাতা, কলকাতার দত্ত পরিবার, ওয়াজ ছিল, ওয়েল নোন সুপরিচিত, ওয়েল নোন মানে সুপরিচিত, ফর ইটস অ্যাফ্লুয়েন্স মানে প্রাচুর্য, ধনের জন্য, ফিলান্থ্রপি মানুষকে ভালোবাসার জন্য বা মানবতার জন্য, স্কলারশিপ সবাই পণ্ডিত ব্যক্তিত্বের জন্য, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট স্বাধীন সত্তার জন্য। এবার মিডিলে যুক্ত করে দেওয়া হয়েছে, দেখো ইনটু হুইচ, যার মধ্যে নরেন্দ্রনাথ হ্যাড বিন বর্ন, যার মধ্যে নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিল। তাহলে কলকাতার দত্ত ফ্যামিলি যেখানে নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিল সেই পরিবারটা ছিল সুপরিচিত অ্যাফ্লুয়েন্স হিসেবে, ফিলান্থ্রপি হিসেবে, স্কলারশিপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট হিসাবে। বলো বুঝতে পারলে কেন এটা? বুঝতে পেরেছো? তারপরে নেক্সট, দা গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার মানে কি? ঠাকুরদা, দাদু, তাই তো? দাদু। কি নাম তার? দুর্গাচরণ। ঠিক আছে। আফটার দ্য বার্থ অফ হিজ ফার্স্ট সন, দেখো তার দাদু, গ্র্যান্ডফাদার, দাদু দুর্গাচরণ, আফটার দ্য বার্থ অফ হিজ ফার্স্ট সন, তার প্রথম পুত্রের জন্মের পরে সে কি করেছিল? হ্যাড রিনাউন্সড, ছেড়ে চলে যাওয়া। রিনাউন্স মানে ছেড়ে চলে গেছিল। সে কি ছেড়ে গেছিল? দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে। মানে মারা গেছিল না, জগৎ সংসারকে ছেড়ে চলে গেছিল।
মানে অনেকে ইন সার্চ অফ গড, ঈশ্বরের সন্ধানে। দেখো ঈশ্বরের সন্ধানে, ঈশ্বর মানে আর কেউ নয়, ঈশ্বর মানে তোমার ভেতরে যেটা লুকিয়ে আছে, যে সত্তা, সেই সত্তাকে খুঁজতে তিনি বেরিয়ে গেছিলেন। দা ফাদার, কিন্তু বাবা দেখো কেমন, দা ফাদার বিশ্বনাথ অ্যান্ড অ্যাটর্নি অ্যাট ল। বলেছিলাম না এদের পরিবারটা খুব মানে স্কলার, খুব পণ্ডিত ব্যক্তি রয়েছে। তাহলে অ্যাটর্নি অ্যাট ল অফ দ্য ক্যালকাটা, দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা, কলকাতা হাইকোর্টের একজন অ্যাটর্নি জেনারেল, প্রচুর টাকা পয়সা তার, ওটা না থাকলেও কোনো ব্যাপার নাই, তার পরিবারের প্রচুর টাকা পয়সা, ঠিক আছে। তার বাবা ছিলেন ওয়াজ ভার্সড ইন ইংলিশ, সে ইংলিশের দারুণ ছিল, ঠিক আছে, অ্যান্ড পার্সিয়ান, এবং পার্সি ভাষায়, পার্সি কি লিটারেচার, সাহিত্যে, অ্যান্ড অফেন, এবং প্রায় তিনি কি করতেন, এন্টারটেন করতেন। এন্টারটেন করা মানে কি করা, এনজয় করা বলি না আমরা, সে এনজয় করা, যেটাকে আমরা এনজয় বলি, কি করা, হই হুল্লোড়, পার্টি, এই ব্যাপারগুলো করতেন। হ্যাঁ, হিমসেলফ, নিজেকে, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সঙ্গে, তার বন্ধুদেরকেও, বাই রিসাইটিং, রিসাইটিং করা মানে কি করা, রিসাইট করা মানে আবৃত্তি করা, ফ্রম দ্য বাইবেল। দেখো ভালো করে লক্ষ্য করো, বাইবেল থেকে তিনি আবৃত্তি করতেন। দ্য পোয়েট্রি অফ হাফিজ, আচ্ছা হাফিজ তোমরা নাম শুনেছ, তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে হাফিজ আছে, হাফিজ থেকে তিনি পড়তেন। বুঝতে পারছো, আমাদের কি হয়, আমরা মানে হিন্দু ধর্মের মানুষরা ভাবি আমরা শুধুমাত্র গীতায় পড়বো, আমরা কোরআন পড়বো না। যারা স্কলার ব্যক্তি না, তারা সব পড়ে, সব জানে, শুনে চিন্তা করে যে এই ধর্মটা কেমন ছিল, বা কোন চিন্তা থেকে এসছে, এই ধর্মটা কোন চিন্তা থেকে এসছে। সে হাফিজ থেকে সে এই করতো, তোমার রিসাইড করতো। বোথ অফ হুইচ, দুটোই, হি বিলিভ, সে বিশ্বাস করতো। কোন দুটোকেই, এই হাফিজকে এবং বাইবেলকে। তিনি একজন হিন্দু ধর্মের মানুষ, তিনি বাইবেলে পড়েছেন, হাফিজে পড়েছেন, মানে খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ পড়েছেন, আবার মুসলিমদের ধর্মগ্রন্থ পড়েছেন। হাফিজ পড়ে তিনি কি বলতেন, তিনি বিশ্বাস করতেন যে কন্টেন্ট সেখানে ছিল ট্রুথ, সত্য, আনম্যাচড বাই হিউম্যান থিঙ্কিং। দারুণ কথা বলেছিলেন তিনি। দেখো এলসওয়্যার তিনি বলেছিলেন যে এই বাইবেলে, কোরআনে, বা যাতেই যে কোনো ধর্মগ্রন্থে যা লেখা আছে সেটা আমাদের চিন্তারই বাইরে। ডিরাইভড এ লার্জ ইনকাম, তিনি প্রচুর ইনকাম করতেন ফ্রম হিজ ল প্র্যাকটিস। ল প্র্যাকটিস মানে ওই আইন মানে কি করতেন, ওকালতি করতেন, সেখান থেকে ইনকাম করতেন। এন্ড আনলাইক হিজ ফাদার, তার বাবার মতন নয়, কিন্তু তার বাবা বীরেশ্বরা কিন্তু দুর্গাচরণ কিন্তু এসব ভাবেইনি। দুর্গাচরণ একদম কেটে পড়েছিল সংসার থেকে, প্রথম সন্তান হওয়ার পরই একদম কোথায় গিয়েছিল কেউ জানে না, ঠিক আছে। আনলাইক হিজ ফাদার থরলি এনজয়েড দ্য ওয়ার্ল্ডলি লাইফ, যদিও তিনি এই কথা বলেছিলেন বাইবেলে কি আছে, হাফিজে কি আছে, তা সত্ত্বেও তিনি কিন্তু ওয়ার্ল্ডলি যে লাইফ, সাংসারিক জীবন, সেটাকে এনজয় করতেন। ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, এদেরকে নিয়ে এনজয় করতেন। অ্যাজ এক্সপার্ট ইন কুকারি, কুকারি মানে কি বলো দেখি, রান্না বান্নাতে এক্সপার্ট ছিলেন। সেটা প্রিপেয়ার, তিনি প্রস্তুত করতেন রেয়ার ডিশেস, মানে রেয়ার মানে দুষ্প্রাপ্য, ডিশ মানে কি বলো দেখি, খাবার, বিভিন্ন রকমের খাবার করতেন যেগুলো দুষ্প্রাপ্য, মানে বিভিন্ন ধরনের যেগুলো কেউ খায়নি, এরকম করতেন। অ্যান্ড লাইক, এবং পছন্দ করতেন, টু শেয়ার দেম, সেগুলোকে ভাগ করে নিতে, শেয়ার করা মানে ভাগ করে নিতে সেগুলিকে, উইথ হিজ ফ্রেন্ডস, কার সঙ্গে, তার বন্ধুদের সঙ্গে। ট্রাভেল ওয়াজ অ্যানাদার অফ হিজ হবিজ, তার হবি, হবি মানে কি শখ, তার শখের মধ্যে একটা ছিল ট্রাভেল। ট্রাভেল মানে কি যাত্রা, কোথাও বেড়াতে যাওয়া, এইসব জিনিসগুলো কিন্তু তার মধ্যে ছিল। বুঝতে পারলা? এবার দেখো আরেকটু আছে, তারপরে দেখো কি আছে, নরেন্দ্রনাথ গ্রিউ আপ, গ্রো আপ মানে বড় হওয়া, সেখান থেকে গ্রিউ আপ, বেড়ে উঠেছিল। টু বি সুইট, সুইট মানে কি খুব মিষ্টি। সানি টেম্পার্ড, সানি টেম্পার্ড মানে কি জানো, রৌদ্রোজ্জ্বল বলা হচ্ছে না, মানে প্রাণ চঞ্চল, এতটা প্রাণ চঞ্চল ছিল আমাদের বিবেকানন্দ। তারপরে দেখো বাট, কিন্তু ভেরি রেস্টলেস বয়, খুব অস্থির ছিল, খুব ছটপটে, অস্থির, তার মন টিকতো না কোথাও। অথচ দেখো সেই কিন্তু এক জায়গায় মন নিয়ে এসেছিল তার, ঠিক আছে, তো তার মন টিকতো না। টু নার্সেস ওয়ার নেসেসারি, দুজন নার্স বা সেবিকাকে নিয়োগ করা প্রয়োজন ছিল। টু কিপ হিজ এক্সাবারেন্ট এনার্জি, রাখতে তার এক্সাবারেন্ট মানে প্রচন্ড এনার্জিকে আন্ডার কন্ট্রোল, কন্ট্রোলে রাখার জন্য। মানে নরেন্দ্রনাথ এত প্রাণ ছটপটা ছেলে ছিল যে ওকে ধরে রাখার জন্য ওর যে এক্সাবারেন্ট এনার্জি ছিল, প্রচুর একটা এনার্জি বা তোমার কি বলবো এটাকে, ওই তোমার শক্তি ছিল, সেই শক্তিটাকে কন্ট্রোল করার জন্য তোমার দুজন নার্সের প্রয়োজন হতো। অ্যান্ড হি ওয়াজ এ গ্রেট টিজ টু হিজ সিস্টার্স, সে তার বোনদেরকে টিজ করতো, রাগাতো, খেপাতো, ঠিক আছে, এরকম, মানে বোনেরা খেপে যেত, ওকে মানে সহ্য করতে পারতো না। সহ্য বলতে কিরকম সহ্য, জ্বালাতো খুব বাড়িতে, জ্বালালে কি হয়, বড়রা কি করে, হ্যাঁ মারধর দেয়,
বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার, সবাইকে জানাতো। নরেন অনুভব করেছিল এ চাইল্ডস লাভ, একটি শিশুর ভালোবাসা, ফর বার্ডস অ্যান্ড এনিম্যালস। নরেনের কিন্তু পশুদের প্রতি, পশু এবং পাখির প্রতি, অ্যান্ড দিস ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এই পশু পাখির প্রতি এই ভালোবাসায় এই চরিত্রটাই রিঅ্যাপিয়ার্ড, পুনরায় এসেছিল ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ হিজ লাইফ, তার জীবনের শেষ দিকে পশু পাখির প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু এসেছিল। এমন মানে মাঝে, হিজ বয়হুড, তার বাল্যকালের মাঝে, পেটস মানে কি বলো দেখি? পেটস মানে হলো এখানে পোষা জীবজন্তু। ওয়ার ছিল এ ফ্যামিলি অফ কাউজ, দেখো কি কি ছিল নরেন্দ্রনাথের জন্যই ছিল। কাউজ ছিল, মাংকি বানর ছিল, হ্যাঁ, এ গোট একটা ছাগল ছিল, এ পিকক একটা ময়ূর ছিল, অ্যান্ড সেভেরাল পিজন বেশ কিছু পায়রা ছিল, অ্যান্ড গিনিপিগস ছিল, সরি এটা, হ্যাঁ এটা গিনিপিগস হবে, গিনিপিগস ছিল। দ্য কোচম্যান অফ দ্য ফ্যামিলি, কোচম্যান উইথ হিজ টারবান, টারবান মানে কি জানো? পাগড়ি, তার পাগড়ি ছিল। কোচম্যান মানে এখানে বাড়ির দেখাশোনা নয়, যে ঘোড়া চালায় তাকে বলা হয় কোচম্যান, যে ঘোড়া চালায়। আগে ঘোড়ার গাড়ি থাকতো বড় লোকদের, তখন তো গাড়ি ছিল না, বড় লোকদের ঘোড়া গাড়ি থাকতো, আর সব যথেষ্ট ধনী ছিল। তো কোচম্যান যে গাড়ির যে ড্রাইভার আর কি ওই ঘোড়া গাড়ির, তাকে বলা হচ্ছে কোচম্যান। সে টারবান পরে থাকতো, টারবান মানে পাগড়ি, টারবান মানে পাগড়ি পরে থাকতো। হুইপ মানে কিছু চাবুক ছিল তার, অ্যান্ড এ ব্রাইট কালার লিভারি, তার উজ্জ্বল কালারের একটি লিভারি মানে এক ধরনের তোমার পরার জিনিস, কোমরে বা কোথাও হোক পরার জিনিস, এইভাবে হোক পরার জিনিস ছিল। ওয়াজ, সেটাই ছিল হিজ বয়হুড আইডিয়াল, তার বাল্যকালের আদর্শ। আমরা ছোটবেলায় আদর্শ ভেবে নেই কাউকে যে হ্যাঁ এই স্যারের মতন হবো, হ্যাঁ এই ম্যামের মতন হবো, বলি না আমরা, সেটা আদর্শ করে নেই কাউকে। আর ওর আদর্শ কে ছিল? সেই টারবান পরা সেই কোচম্যানের মতন হবো, আমি ঘোড়া চালাবো, এরকম একটা ব্যাপার ছিল। বাচ্চা ছেলে, স্বাভাবিক ব্যাপার। অনেক রকম তোমার ইয়ে হয়। অফ ম্যাগনিফিসেন্ট পার্সন, তাকে মনে হতো, তাকে ভাবতো সে একজন জাঁকজমকপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হি অফেন এক্সপ্রেস, সে প্রায়, অফেন মানে প্রায়, এক্সপ্রেস মানে প্রকাশ করতো দ্য অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা, টু বি হতে, লাইক হিম তার মতন, হোয়েন যখন হি গ্রিউ আপ, যখন সে বেড়ে উঠবে তখন সে কোচম্যানের মতন হবে, এটা তার মনের মধ্যে ছিল। তাহলে আমরা নরেন্দ্রনাথ দত্তের অতীতের ঘটনা সম্পর্কে কিছুটা জানলাম। এবার আমরা কোশ্চেনে আসবো। আমি একটা দাগ মারবো না, দাগ মারলে অসুবিধা হবে, উপর নিচ করতে হবে। স্বামী বিবেকানন্দ ফাদার ওয়াজ, ফাদার এ ক্লার্ক, এ ল ক্লার্ক, অ্যান অ্যাটর্নি অ্যাট ল অফ দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা, নান অফ দিস, বলো কোনটা হবে? সিয়েটটা, অ্যান অ্যাটর্নি অ্যাট ল অফ দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা কোথায় আছে বলো দেখি? দেখো বিশ্বনাথ, হিজ ফাদার আছে বিশ্বনাথ, অ্যাট অ্যাটর্নি অ্যাট ল অফ দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা, পেয়েছো? 2 নম্বর দেখো, বিশ্বনাথ ওয়াজ ভার্সড ইন, পারো খুব সহজ এটা, ইংলিশ লিটারেচার, আরাবিয়ান লিটারেচার, পার্সিয়ান লিটারেচার, বোথ এ অ্যান্ড বি, মানে ইংলিশ অ্যান্ড পার্সিয়ান, কোনটা হবে? এ না বি না ডি? বলো কোন লিটারেচার ছিল? শুধু ইংলিশে, না শুধু পার্সিয়ানে, না আরবিকে, নাকি ইংলিশেও এবং পার্সিয়ানেও? যদি দুটোতেই হয় তাহলে ডি হবে। ডি এরটা হচ্ছে এ এবং বি দুটোই। দেখো এখানে, দেখো এখানে দেখে নাও, দেখো কোথায় আছে? এই দেখো, দেখো এখানে দেখো, ওয়াজ ভার্সড ইন ইংলিশ অ্যান্ড পার্সিয়ান লিটারেচার, দুটোই না, ইংলিশ অ্যান্ড পার্সিয়ান। তাহলে কি হবে এখানে বলো? তাহলে ইংলিশেরটাও হবে, পার্সিয়ানটাও হবে, মানে ডি এরটা হবে, যে এ আর বি দুটো আছে এখানে, বুঝতে পেরেছো? 3 নম্বর, বিবেকানন্দ বয়হুড আইডিয়াল, বাল্যকালের আদর্শ, অফ এ ম্যাগনিফিসেন্ট পার্সন ওয়াজ, বলো কে হবে? বলো, দ্য ফ্যামিলি ডক্টর হবে, দ্য ফ্যামিলি প্রিয়েস্ট, দ্য কোচম্যান অফ দ্য ফ্যামিলি, নান অফ দিস, দ্য কোচম্যান অফ দ্য ফ্যামিলি, কোচম্যানের মতন হওয়ার চেষ্টা করেছিল। তারপরে দেখো ট্রু ফলস, নরেন্দ্রনাথ দত্ত ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। দেখো অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি মানে কি? অ্যাফ্লুয়েন্ট আর অ্যাফ্লুয়েন্স মানে কি? এই দুটোর অর্থ বোঝো। অ্যাফ্লুয়েন্স এটা নাউন ফর্ম, এর মানে হলো প্রাচুর্য, আর অ্যাফ্লুয়েন্ট মানে ধনী, একই জিনিস। কিন্তু ধনী পরিবার যেটা, তার মানে তার মধ্যে অ্যাফ্লুয়েন্স থাকবে, প্রাচুর্য না থাকলে কেমন করে সে অ্যাফ্লুয়েন্ট হবে? দেখো বলো ঠিক হবে না ভুল হবে? এটা ঠিক হবে। কোথায় পেয়েছো? দেখো প্রথমেই পেয়েছো, দেখো ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। দেখো
কোথায় পেয়েছো? অ্যাফ্লুয়েন্ট বের করো দেখি, তোমরা বের করতে পারবে কেউ? বের করো অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্স পাবা তোমরা। দেখো এইখানে অ্যাফ্লুয়েন্স, ওয়েল নোন ফর, কিসের জন্য জানা যেত তার পরিবারকে? দেখো ফর ইটস অ্যাফ্লুয়েন্স, ফিলান্থ্রপি, স্কলারশিপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, এই চারটি জিনিস তার পরিবারে ছিল, যেগুলো সবগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে দেখো 3 নম্বর, নরেন্দ্রনাথ লাভড এনিম্যালস অ্যান্ড বার্ডস, বলো ঠিক না ভুল? ঠিক, বোঝা গেল? আচ্ছা এবার দেখো এইখানে ওয়াজ ওয়ার দিয়ে প্রশ্ন আছে, কি আছে? হোয়াট ওয়াজ দত্ত ফ্যামিলি ওয়েল নোন ফর। খুব ভালো করে দেখো, হোয়াট ওয়াজ, দেখো কিভাবে এটাকে তোমরা মানে বিশ্লেষণ করবে। হট ফরটাকে আগে নাও, হট ফর মানে কি জন্য, হট ফর মানে কি, কি জন্য হলো। এবার ওয়াজ দত্ত ফ্যামিলি, দত্ত ফ্যামিলি ছিল ওয়েল নোন, সুপরিচিত। দত্ত ফ্যামিলি কিসের জন্য সুপরিচিত ছিল? কিসের জন্য সুপরিচিত ছিল? দেখো দেখো এটা কিভাবে লিখবে, হোয়াট ওয়াজ দত্ত ফ্যামিলি ওয়েল নোন ফর। তাহলে অ্যান্সার যখন লিখবে কিভাবে লিখবে? প্রথমে লিখবে দত্ত ফ্যামিলি, এটা হলো কি, এটা হলো তোমার সাবজেক্ট। এবার ওয়াজটাকে কি করবে, এর পরে নিয়ে যাব। এবার লিখবো ওয়াজ ছিল ওয়েল নোন, লিখলা ওয়েল নোন ফর অব্দি লিখলা। তারপরে কি লিখবো, এটা একটা প্রশ্ন, তারপরে কি লিখবো? তারপরে দেখো এবার চলে যাও তোমরা মেন টেক্সটে। এই দেখো ওয়েল নোন ফর, ওয়েল নোন ফর আছে ইটস অ্যাফ্লুয়েন্স, এবার যোগ করবো আমরা এখান থেকে, ইটস অ্যাফ্লুয়েন্স, ফিলান্থ্রপি, স্কলারশিপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা তারপর নেক্সট চলে এসো, নেক্সট চলে এসো পরে লাস্ট কোশ্চেন, হোয়াই ওয়ার টু নার্সেস নেসেসারি ফর নরেন্দ্র। আগে মানে বোঝো, হোয়াই মানে কি, হোয়াই মানে কেন, ওয়ার, ওয়ার এখানে বসে হচ্ছে টু নার্সের জন্য, টু নার্সেস নেসেসারি প্রয়োজন ছিল ফর নরেন্দ্র, নরেন্দ্রের জন্য। অ্যান্সারটা শুরু কেমন করে করবা? প্রথমেই লিখবো টু নার্সেস, কি লিখবো? টু নার্সেস, তারপরে ওয়ার, তাহলে টু টু নার্সেস, নার্সেস হলো। এবার ওয়ার লিখবো, ওয়ার, তারপরে কি লিখবো? নেসেসারি, মানে দুজন নার্সের প্রয়োজন ছিল ফর নরেন্দ্র, ফর নরেন্দ্র, নরেন্দ্র এতটুকু লিখবো আমরা। ঠিক আছে, প্রথম একটু টাইম লাগবে, পরে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। এটুকু আমরা লিখবো, টু নার্সেস ওয়ার নেসেসারি ফর নরেন্দ্র। তারপরে আমরা কি করব, কেন দরকার ছিল বলো, কিসের জন্য? চলে এসো এখানে, টু নার্স কোথায় আছে বের করো, টু নার্স কোথায় আছে বলো? দেখো এখানে আছে, আছে ফর। এবার দেখো ফর আছে নেসেসারি টু কিপ হিজ এক্সাভারেন্ট এনার্জি আন্ডার কন্ট্রোল, বাস এইটুকু লিখলেই হবে। বোঝা গেল? বুঝতে পেরেছো কি পারোনি বলো? বুঝতে পেরেছো কি পারোনি? কোনটা লিখবে? টু কিপ হিজ এক্সাভারেন্ট এনার্জি আন্ডার কন্ট্রোল, বাস এইটুকু। এখান থেকে আলাদা ব্যাপার আছে, আমার লেখার দরকার নাই। এইভাবে আমাদের অ্যান্সার করতে হবে। কেমন লাগলো বলো এটা করতে?